ভার্সিটির মাঠে বসে আছি। চারপাশের সবাই হই হুল্লোড় করতেই ব্যস্ত। ভার্সিটির মাঠে কয়েকটা গাছ আছে, প্রতিটা গাছের নিচেই কাবুল বসে আছে। 2023 শেষ হয়ে 2024 চলে আসলো, কিন্তু তবু আমি সিঙ্গেলই রয়ে গেলাম। অবশ্য তার কারণ আমার বেস্ট ফ্রেন্ড এটি। আমি সুমন, এবার মাস্টার্স প্রথম বর্ষে পড়ছি। বাবা মা আর আমিকে নিয়েই হচ্ছে আমাদের পরিবার। এটি আমার বেস্ট ফ্রেন্ড। ক্লাস 9 থেকে আমরা একে অপরকে চিনি। আমি এদিকে একতরফা ভালোবাসি, আর এই জন্যই অন্য কাউকে দেখার সময় হয়নি। তবে আমি যে ইতিকে ভালোবাসি এটা না তো কখনো ওকে বলেছি, আর না বুঝতে দিয়েছি। কারণটা হলো নয়ন। ইতি আর নয়ন ওরা একে অপরকে ভালোবাসে গত 1 বছর থেকে। ভেবেছিলাম অনার্স শেষ করে ইতিকে ভালোবাসি বলবো, কিন্তু তার আগেই নয়ন ইতির জীবনে চলে আসে। নয়ন হচ্ছে বড়লোক বাবার একমাত্র ছেলে। ইতি আমাকে কখনো ওর ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবেনি। সেদিনে বুঝেছিলাম যেদিন নয়ন প্রপোজ করার সাথে সাথে ইতি হ্যাঁ বলে দিয়েছিল। কিন্তু আমি ইতিকে আজও ততটাই ভালোবাসি, সেই প্রথম দেখায় যতটা ভালোবাসতাম। হঠাৎ পাশে ইতি এসে বসে। কি রে, একা একা বসে আছিস কেন? আমার তো গার্লফ্রেন্ড নেই যে জোড়ায় বসবো। তো তুই একা কেন? তোর বয়ফ্রেন্ড কোথায়? নয়ন কি তোর মতো সারাদিন ঘুরে ফিরে কাটাই নাকি? ওর কাজ আছে না? এটা কি তোর বয়ফ্রেন্ডের প্রশংসা করলি, নাকি আমাকে অপমান? তুই যেটা মনে করিস। আচ্ছা, তুই পড়াশোনার পাশাপাশি একটা জব করলেও তো পারিস। অনেকেই তো করছে, তাই না? আমাকে নিয়ে তোর না ভাবলেও চলবে। তুই নিজের আর তোর বয়ফ্রেন্ডের নিয়ে চিন্তা কর। তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? তুই এতটা রুড ব্যবহার করছিস কেন আমার সাথে? রুট ব্যবহার আমি করছি না তোর সাথে। তুই কি করিস এখন আমার সাথে সেটা তুই ভাব। সেই ক্লাস 9 থেকে আমাদের ফ্রেন্ডশিপ। তুই আগে ঘুম থেকে উঠে প্রথমে আমাকে কল করে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হওয়ার জন্য বলতি। খাবার খাওয়া থেকে শুরু করে তোর বাসায় আসার আগ মুহূর্ত পর্যন্ত কল কাটতেই না। আর নয়ন, তোর লাইফে আসার পর থেকে প্রয়োজন ছাড়া কখনো আমাকে কল করিস না। করেছিস কখনো বল, তুই বল। আমি এখন তোর প্রয়োজনে কাজে আছি। আমি আর এসব নিতে পারছি না। চল আমরা আজ এখন এই মুহূর্ত থেকে আমাদের সম্পর্কটা নষ্ট করে দেই, হ্যাঁ? না তো আর কখনো আমরা কথা বলবো, আর না দেখা হলে কথা বলবো। অপরিচিত মানুষ দেখলে যেমন কথা না বলে চলে যাই, এখন থেকে আমরাও তাই করব। তোর লাইফে নয়ন আছে, তুই ওকে নিয়েই ভালো থাক। আমি নিজের মতো ভালো থাকবো। কি মনে করিস তুই নিজেকে? আমি কি সারাক্ষণ তোকে নিয়ে থাকবো? আমার লাইফে আমার ভালোবাসা আছে, তাকে রেখে সারাক্ষণ তোর সাথে কথা বলবো? কাউকে ভালো তো আর বাসিস না, তাই তুই বুঝবিও না। থাক তুই তোর মতো। কথা না বললে কি হবে তোর সাথে? আমি ভালোই থাকবো। থাক ভালো। আর ভালোবাসা আমার তোর থেকে শিখতে হবে না বলেই আমি বসা থেকে উঠে হাঁটতে থাকি। ভেবেছিলাম ইতি আমাকে পিছন থেকে ডাকবে, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম। তাই আর পিছনে না তাকিয়ে সোজা হাঁটতে হাঁটতে ভার্সিটি থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেই বাসার উদ্দেশ্যে। কেন যে ওর কাছে আসতে গেলাম, মেজাজটাই খারাপ হয়ে গেল। একবার পিছনে ফিরে তাকানোর প্রয়োজন মনে করলো না। প্রায় 7 বছরের বন্ধুত্ব এক কথায় শেষ করে দিয়ে চলে গেল। ঠিক আছে, যা। আমারও তোর সাথে কথা বলার প্রয়োজন নেই। আমি নাকি শুধু প্রয়োজনে ওর সাথে কথা বলি? বললাম না তোর সাথে কথা। বসা থেকে উঠে হাঁটতে হাঁটতে ভার্সিটির বাহিরে এসে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। কি রে সুমন, আজ এত তাড়াতাড়ি চলে আসলি? সব ক্লাস করিসনি তাই না? ভালো লাগছিল না আব্বু। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার রুমে চলো একটু। আচ্ছা, গিয়ে ফ্রেশ হয়ে নে, পরে শুনবো। এখন মানে এখন আসো আমার সাথে। এই তোর একটা বদ অভ্যাস হয়ে গেছে, এখন মানে এখনই শুনতে হবে। আচ্ছা চল, তোর রুমে যাই। আব্বুকে নিয়ে আমি আমার রুমে চলে আসি। আব্বু বেডে বসে বলে, এবার বল, তোর কি এমন জরুরি কথা? আব্বু, আমি লেখাপড়া করার জন্য দেশের বাইরে যেতে চাই। হঠাৎ দেশের বাইরে গিয়ে লেখাপড়া করার ইচ্ছে হলো কেন? হঠাৎ নয়, অনেকদিন থেকেই ভাবছি যে তোমাকে বলবো। তোমার বন্ধু লন্ডনে থাকে না,
তার সাথে তো তোমার খুব ভালো সম্পর্ক, তুমি কথা বলে দেখো না। ছোট থেকে তোর কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখিনি। আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এটাও করব। আমি হেসে আব্বুকে জড়িয়ে ধরে। আব্বু আমার পিঠে হাত বোলাতে বোলাতে বলে, পাগল ছেলে আমার। আচ্ছা, এবার স্যার, গিয়ে ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো আজ সবাই। আমি আব্বুকে ছেড়ে দিয়ে ঠিক আছে বলে ওয়াশরুমে চলে আসি। কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কারোর সাথে ঝগড়া করে আসলি। হ্যাঁ, ঝগড়া করেই আসছি। তোমার পছন্দের ছেলে, যাকে সবসময় মাথায় করে রাখো, সে আজকে আমার সাথে বন্ধুত্ব শেষ করে দিয়েছে। আর কি বলেছে জানো? আমি নাকি ওকে প্রয়োজনে ব্যবহার করি। কি বলছিস এসব? সুমন হঠাৎ এমন করলো কেন? তুই সুমনের সাথে কিছু করিসনি তো? সবসময় এত সুমন সুমন করো না তো। আর আমার মতো তুমিও ভুলে যাও সুমন নামে কেউ আমাদের জীবনে আসছিল। কি বলছিস তুই? আচ্ছা, সুমনের সাথে আমি কথা বলছি, কি হয়েছে সবকিছু শুনি। খবরদার আম্মু, তুমি যদি ওর সাথে কথা বলো তাহলে কিন্তু আমি বাসা থেকে চলে যাব। বলেই আমি আমার রুমে চলে আসি। দরজা বন্ধ করে বসে আছি। এমনিতেই টেনশনে আছি। আরও 10 দিন আগে পিরিয়ড হবার কথা, কিন্তু মিস করেছি। হঠাৎ এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। ঠিকমতো খাবারও খেতে পারছি না, শুধু শুধু শরীর গোলায়। আর কয়েকদিন থেকে বমি বমি পাচ্ছে। ভাবলাম এসব নিয়ে সুমনের সাথে কথা বলবো, কিন্তু সব কিছু শেষ করে চলে গেল। ব্যাগ থেকে মোবাইল বের করে স্বপ্নাকে কল করি। কি রে, এখন কল করলি যে? দোস্ত, একটা বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বল তো দোস্ত? দোস্ত, তোর মনে আছে 3 মাস আগে যে তোকে বলেছিলাম কি হয়েছে? মনে আছে তো। তো সেই কথা এখন মনে হলো কেন? আবার ইচ্ছে করছে নাকি? এক লাথি মেরে জঙ্গলে নিয়ে ফেলবো। আমি তোকে কল করলাম আমার সমস্যার কথা বলতে, আর তুই মজা করছিস। আচ্ছা সরি বাবা, কি হয়েছে সেটা বল। দোস্ত, আমি পিরিয়ড মিস করেছি। আর শরীরটাও কেমন জানি লাগে, বমি বমি পাচ্ছে কয়েকদিন থেকে। কি বলছিস তুই? এসব তো প্রেগন্যান্সির লক্ষণ। তুই নয়নের সাথে কথা বলেছিস? না দোস্ত, এখনো কথা বলিনি। আমার এখন কি করা উচিত দোস্ত? তুই নয়নের সাথে কথা বল, তারপর ও কি বলে দেখ। ঠিক আছে দোস্ত, আমি তোকে তাহলে পরে কল করছি। তুই এসব কারোর সাথে বলিস না দোস্ত। এতটুকু বিশ্বাস করতে পারিস দোস্ত? আচ্ছা, তুই এখনই নয়নের সাথে কথা বল। আমি ঠিক আছে বলেই কল কেটে নয়নকে কল করি। কয়েকবার কল করার পরে রিসিভ করে। আমার জান এতবার কল করছে, কিছু বলার আছে তাই না? তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি নয়ন। বলো, কি বলবে? মোবাইলে বলা যাবে না, তোমার সাথে দেখা করে বলতে হবে। এখন দেখা করতে পারবে? ঠিক আছে, তুমি ভার্সিটির পাশের পার্কে চলে আসো, আমিও আসছি। আমি ঠিক আছে বলে কল কেটে রুম থেকে বের হতে গেলে হঠাৎ বমি পাই। দৌড়ে ওয়াশরুমে চলে আসি। বমি শেষ হলে ভালো করে চোখে মুখে পানি দিয়ে রুমে এসে মুখ মুছে নিই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু গুছিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি পার্কে। নয়ন আগে থেকেই দাঁড়িয়ে আছে। রিক্সা থেকে নামতেই নয়নের কাছে এসে রিক্সা ভাড়া দিয়ে আমার হাত ধরে পার্কের ভিতরে চলে আসে। দুজন একটা বেঞ্চে বসে পড়ি। এবার বলো, কি এমন জরুরি কথা বলতে তুমি এখন আমাকে এখানে আসতে বললে? আমার কথা শুনে তুমি রেগে যাবে না তো? তোমার কথায় আমি রাগ করতে পারি? বলো, কি হয়েছে? নয়ন, আই থিঙ্ক আই এম প্রেগনেন্ট। আমার কথা শুনে নয়ন বসা থেকে দাঁড়িয়ে যায়। হোয়াট? তুমি কি বলছো ইতি? তুমি জানো? আমি শিওর নই, তবে মনে হচ্ছে তেমনটাই। নয়ন, তুমি তোমার বাসায় আমাদের সম্পর্কের কথা জানাও। আমরা বিয়ে করে নিই, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর ইউ ম্যাড ইতি? এই কথা আমার বাসায় জানলে আমাকে বাসা থেকে বের করে দিবে। আর তাছাড়া আমার এখনই কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? যত টাকা লাগে আমি দেব, তুমি এই বাচ্চাকে নষ্ট করে ফেলো। কি বলছো তুমি নয়ন? আমি এত বড় পাপ করতে পারবো না। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করতে কেন পারবে না? বিয়ে করতে পারবো না সেটা তো কখনো বলিনি, কিন্তু এখন এটা কোনোভাবেই সম্ভব না। তুমি কালই ডক্টরের কাছে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলো। আমি নয়নের গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বলি,
তুই একটা অমানুষ। তোর বুকটা কাঁপলো না বাচ্চা নষ্ট করার কথা বলতে? আজ থেকে আর কখনো আমার সামনে আসবি না তুই। বলেই আমি কান্না করতে করতে পার্ক থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিই। এখন খুব ইচ্ছে করছে সুমনকে জড়িয়ে ধরে কান্না করতে। তোর মতো বন্ধুকে আমি বুঝতে পারিনি সুমন, এখন বুঝতে পারছি কেউ মূল্য না দিলে কতটা কষ্ট হয়। রাত প্রায় 10টা। ব্যালকনিতে গিটার হাতে বসে আছে। গিটার বাজানো আমার একটা শখ। কিছু সময় চেষ্টা করেও আজ গিটারের সুর তুলতে পারছি না। মন ভালো না থাকলে সত্যি কিছু ঠিকঠাক মতো হয় না। জোরে গিটারের তার ধরে টান দিতেই 2টা তার ছিঁড়ে যায়। খুব মিস করছি তোকে। তোর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি আর তোর সামনে যেতে চাই না। তোকে নয়নের সাথে দেখলে আমার বুকের ভিতরটা ভীষণ জ্বালা করে। চুরমার হয়ে গেছে আমার স্বপ্নগুলো, ভেঙে চৌচির হয়ে গেছে তোর জন্য আমার মনটা। তুই তছনছ করে দিলি আমার সাজানো বাগান। খুব সুখেই আছিস হয়তো এখন, আর আমার জীবনটা ছন্ন ছাড়া, বড্ড ছন্ন ছাড়া এই জীবন আমার। আবার এই বুকের ফাটলগুলো জোড়া আর হয়তো কখনোই লাগবে না। এই বুকের নদীতে আর কখনো ঢেউ জাগবে না। তুই আমাকে ছেড়ে চলে গেলি বলে গিটারের তারও ছেড়ে গেল, আর তাই আর বাজবে না যখন তখন আমার গিটার। সেই দিনের মেরুন আলো কৃষ্ণচূড়ার বেলা, আমার এই রাতে নীরব আধারে শুধু তোরই অবহেলা। তুই আমাকে ভুলে গেছিস, তাই ভেঙে গেছি আমার মন। আজ শুধু জোরে আছে আমার বুকে শূন্যতা, তার যে কি দুঃসহ স্মৃতির দহন তুই বুঝবি না। কি রে, কিছু তো জানালি না, কথা বলেছিলি নয়নের সাথে? কি বললো? সব শেষ হয়ে গেছে দোস্ত। কি বলছিস তুই? সব শেষ হয়ে গেছে মানে কি? নয়ন বলেছে ওর বাসায় কথা বলতে পারবে না আর বাচ্চা নষ্ট করে ফেলতে। কি বলছিস তুই? নয়ন এই কথা বলতে পারে? আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, তুই সুমনকে জানিয়েছিস? সুমন আমার সাথে সব সম্পর্কের ইতি টেনে চলে গেছে আজ ভার্সিটি থেকে। আজ ওকে আমার পাশে খুব প্রয়োজন, কিন্তু ওকে আমি এতটা অবহেলা করেছি যে ও আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে। যার জন্যে নিজের বেস্ট ফ্রেন্ডকে অবহেলা করেছি, সেই আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, তুই কান্না করিস না, আমি দেখছি। চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছি চোখ বন্ধ করে। হঠাৎ মোবাইলে রিংটোনে চোখ খুলে তাকাই। মনে হলো হয়তো ইতি কল করেছে, কিন্তু পকেট থেকে মোবাইল বের করে হতাশ হলাম। ইতি নয়, ওর বান্ধবী স্বপ্না কল করেছে। কল রিসিভ করে বলি, এত রাতে কল করলে যে? তোমার সাথে ইথির ব্যাপারে কথা ছিল। কি হয়েছে ইতির? ও ঠিক আছে তো? ইথি ঠিক নেই সুমন। এরপর আমি সুমনকে সব কিছু বলি। কি বলছো তুমি? এত কিছু হয়ে গেছে আর ইতি আমাকে কিছুই জানালো না? আচ্ছা তুমি কল রাখো, আমি দেখছি। বলেই কল কেটে বাসা থেকে বের হই, বাইক নিয়ে চলে আসি ইতিদের বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খোলে। আরে বাবা, তুমি তুমি নাকি ইতির সাথে ঝগড়া করে তোমাদের বন্ধুত্ব শেষ করে চলে গেছো? আসলে একটু মন খারাপ ছিল আন্টি। আচ্ছা ইতি কোথায় আন্টি? সেই সন্ধ্যা থেকে মন খারাপ করে রুমে শুয়ে আছে। কতবার খেতে ডাকলাম, আসলোই না। তুমি কি একটু দেখো বাবা। আমি ঠিক আছে বলে ইতির রুমে এসে দেখি ইতি শুয়ে আছে। আমার উপস্থিতি বুঝতে পেরে দরজার দিকে তাকায়। আমাকে দেখে শোয়া থেকে উঠে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কুত্তা হারামি, তুই আমাকে কেন কষ্ট দিস? তুই জানিস না দিন শেষে তুই আমার সব কিছু। আজ তোকে খুব করে সারাদিন মিস করেছি। আমি ইতিকে আমার বুক থেকে তুলে বেডে বসিয়ে দেই। চোখের পানি মুছে দিয়ে বলি, এত কিছু হয়ে গেছে, তুই আমাকে জানাসনি কেন? স্বপ্না কল না করলে তো আমি কিছুই জানতে পারতাম না। আম্মু আমাকে মেরেই ফেলবে সুমন এসব শুনলে। কিরে, এত রাতে কোথায় গিয়েছিলি? তোকে বলেছি না রাতে বাসা থেকে বের হতে না? একদিন বিকেলে তোকে না বলেই নয়নের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওই কল করে যেতে বলেছিল। ওর বাসায় আমরা মিট করি। ও ড্রিঙ্ক করেছে আর জোর করে আমাকেও খাওয়ায়। তার কিছু সময় পর কি হয়েছে কিছু মনে নেই। ঘুম ভাঙতেই নিজেকে নয়নের বুকে দেখতে পাই, কিন্তু গায়ে কোনো পোশাক ছিল না। প্রথমে রাগ হলেও পরে ভাবলাম আমরা তো একে অপরকে ভালোবাসি আর বিয়েও করব, তাই আর কিছু বলেনি।
কিন্তু আজও আমাকে অস্বীকার করলো। আমি কি করব সুমন? আচ্ছা শোন, তোকে কিছু করতে হবে না, যা করার আমিই করছি। তুই মন খারাপ করিস না তো। আর তুই এমন করলে আন্টি সব বুঝে যাবে। আমি কাল সকালেই নয়নের সাথে কথা বলছি। তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না আমার। আমি ইতিকে বুঝিয়ে শুনিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই আব্বু বলে, আসলে আব্বু, ইতির শরীরটা একটু খারাপ ছিল, তাই ওকে দেখতে গিয়েছিলাম। ঠিক আছে, রুমে গিয়ে শুয়ে পড়। আর হ্যাঁ, আমি আমার বন্ধু রফিকের সাথে কথা বলেছি, ও তো লন্ডন যাবার সব ব্যবস্থা করেছে। আমি মাথা নেড়ে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে চলে আসি ভার্সিটি। অনেকটা সময় নয়নকে খোঁজাখুঁজি করার পর ভার্সিটির পুকুর পাড়ে পাই। গিয়ে নয়নের পাশে বসি। কি রে, হাঁফাচ্ছিস কেন? তোকে অনেকক্ষণ থেকেই খুঁজছিলাম, তাই। আজ হঠাৎ আমাকে কেন খুঁজছিস? ইতির বিষয়ে কথা বলার ছিল। ইতিকে যা বলার আমি বলে দিয়েছি, এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। নয়ন, তুই একটু বোঝার চেষ্টা কর, মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তোর এত মায়া লাগে তো তুই ইতিকে বিয়ে কর না। আর যে মেয়ে বিয়ের আগে আমার সঙ্গে শুতে পারে, সে যে আর অন্য কারোর সাথে শোয়নি, তার কি গ্যারান্টি আছে? নয়নের কথা শুনে মাথায় রক্ত উঠে যায়। বসা থেকে উঠে দাঁড়াই, ইচ্ছে মতো নয়নকে মেরে ওর নাক মুখ থেকে রক্ত বের করে ফেলি। নেক্সট টাইম ইতিকে নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। ও আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ভালোবাসে, বিশ্বাস করেছিল। আর তুই সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ওকে ড্রাগ করে ওর সর্বনাশ করে এখন ওর ঘাড়ে দোষ চাপাচ্ছিস, তাই তো? তোকে আমি খুন করে ফেলতাম, কিন্তু সেটা করলাম না। তোকে লাস্ট একটা সুযোগ দিলাম, ভালো হয়ে যা বলেই আমি বাইক নিয়ে ভার্সিটি থেকে সোজা ইতিদের বাসায় চলে আসি। ইতির রুমে এসে দেখি যে ও ফ্লোরে বসে আছে। আমি গিয়ে ওর সামনে বসি। লাভ হয়নি তাই না? অনেক বুঝালাম, কিন্তু ও তোকে নিয়ে বাজে কথা বলছে, তাই মেরে নাক ফাটিয়ে দিয়ে আসছি। আচ্ছা, আমরা একবার টেস্ট করাই, চল না ডক্টরের কাছে। এমনও তো হতে পারে তোর ধারণা ভুল। আর যদি আমার ধারণা ঠিক হয় তাহলে কি হবে সুমন? আমি এই মুখ সবাইকে কিভাবে দেখাবো? আমার আম্মু বেঁচে থেকেও মরে যাবে। আমার সন্তানের কি পরিচয় দিব? আমার মতো মেয়েকে কে জেনে শুনে বিয়ে করবে? আমি করব তোকে বিয়ে। চল, আমরা আজই ডক্টরের কাছে যাব। তুই করবি আমাকে বিয়ে? মজা করছিস তাই না? মজা করছি না, সত্যি আমি তোকে বিয়ে করব। আর তোর পেটের সন্তান আমার পরিচয়ে বড় হবে। করুণা করছিস আমাকে তাই না রে? একটা থাপ্পড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দেব। তুই ওঠ এখন, গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নে। আমরা এখনই ডক্টরের কাছে যাব। যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে কাজী অফিস থেকে আসার সময় বিয়ে করে তারপর বাসায় আসব। অন্যের সন্তানকে নিজের সন্তান হিসেবে মানতে পারবি? অন্যের কেন হবে? তোর সন্তান, আর তুই আমার বউ হবি, ওটা আমারও সন্তান হবে। এখন চল তো। সুমন আমাকে ওয়াশরুমে নিয়ে এসে ফ্রেশ করিয়ে দেয়। ওয়ার্ড্রপ থেকে একটা ড্রেস বের করে দিয়ে রেডি হতে বলে, বাহিরে চলে যায়। আমি চেঞ্জ করে রুম থেকে বের হয়ে দেখি সুমন আম্মুর সাথে বসে গল্প করছে। তোমরা কি কোথাও যাবে নাকি? তোমার মেয়ে ঘুরতে যেতে চাইলো, তাই ভাবলাম একটু ঘুরে আসি। সবাই বিকেলে ঘুরতে যায়, তোমরা দুপুরে যাচ্ছ ঘুরতে? রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে তারপরে সারাদিন ঘুরে সন্ধ্যায় বাসায় আসবো। তুমি চিন্তা করো না আন্টি। তুই ওর সাথে থাকলে আমি কখনোই চিন্তা করি না। আচ্ছা, সাবধানে যাস। দুজন বাসা থেকে বের হয়ে সুমনের বাইকে উঠে বসি। সুমনকে জড়িয়ে ধরে ওর পিঠের সাথে মাথা ঠেকিয়ে রাখি। কিছু সময়ের মধ্যে চলে আসি হসপিটালে। দুজন ডক্টরের চেম্বারে বসে আছি। ডক্টর ম্যাম জানতে চাই কি হয়েছে। আমি সব কিছু বলি। এরপর চেক আপ করাতে ওনার সাথে চলে আসি। চেক আপ শেষ হলে ডক্টর ম্যাম বলে সন্ধ্যার দিকে এসে রিপোর্ট কার্ড নিয়ে যেতে। দুজন হসপিটাল থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে আসি। আমি খেতে না চাইলেও সুমন জোর করে খাওয়ায়। খাওয়া শেষে সুমন বিল দিলে দুজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে নদীর পাড়ে চলে আসি। একটা গাছের নিচে দুজন বসে আছি। আমি সুমনের কাঁধে মাথা রেখে ওর একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে আছি। খুব চিন্তা হচ্ছে সুমন, কি হবে সেটা ভেবে। সমাধান তো তোকে দিয়েই দিয়েছি, তারপরও এত চিন্তা কেন করছিস তুই?
কুত্তা, তুই যদি বিয়ের আগে প্রেগনেন্ট হতি তাহলে বুঝতে পারতি। এটা কি কখনো সম্ভব নাকি? আমি কিভাবে প্রেগনেন্ট হব? চুপ কর না তুই, তোর কাঁধে মাথা রেখে একটু ঘুমোতে দে। কাল থেকে ঘুমাইনি, কাল সারা রাত জেগেছিলাম। আমি কিছু না বলে ইতির মাথায় হাত বলিয়ে দিতে থাকি। ইতি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। সন্ধ্যা 7টা এখন। ইতিকে নিয়ে বসে আছি ডক্টর ম্যামের চেম্বারে। ম্যাম কিছু সময় পর চেম্বারে আসে, হাতে করে একটা ফাইল নিয়ে। ইতি আমার হাত শক্ত করে চেপে ধরে রেখেছে এবং চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, সুমন ওনাকে দেখার পর আমার ভয়টা আরো বেশি করছে। চুপ করে বসে থাকতো একটু, আগে শুনি উনি কি বলে। ডক্টর ম্যাম নিজের চেয়ারে বসে কিছু সময় রিপোর্ট কার্ড দেখে আমাদের দিকে তাকিয়ে বলে, কি বলে সেটা এখনই জানতে হবে নাকি? সেটা জানতে হলে চোখের বালি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আগামীকাল জানতে পারবেন ইতি কি আসলেই প্রেগনেন্ট নাকি না, কি হবে ইতির জীবনে, কোন দিকে মোড় নিবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, গুড নাইট। ডক্টর ম্যাম বলে, নেগেটিভ, আমি প্রেগনেন্ট না। আমি জিজ্ঞেস করি, তাহলে হঠাৎ করে বমি আর শরীর কেন গোলায়? আর এ মাসে যে পিরিয়ড মিস করেছি ওসব কেন? ডক্টর ম্যাম বলে, বমি হয়েছে গ্যাস্ট্রিক থেকে, আর ঠিকমতো খাওয়া দাওয়া না করায় শরীর দুর্বল হয়ে পড়েছে। আর পিরিয়ড মাঝে মধ্যে মিস হয়, চিন্তার কিছু নেই। আমি একটা বড় করে নিঃশ্বাস ফেলি। কতটা খুশি লাগছে নিজেকে। সুমন ডক্টর ম্যামের ফি দিয়ে আমাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়। আমি খুশিতে সুমনকে জড়িয়ে ধরি। দোস্ত, আমার ধারণা ভুল হয়েছে। আমার যে কি খুশি লাগছে তোকে বোঝাতে পারবো না। আচ্ছা হয়েছে, এবার ছাড়। ডক্টর ম্যাম কি বলেছে মনে থাকে জানো? হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করবি আর গ্যাস্ট্রিকের মেডিসিন নিস। আচ্ছা, সব মনে থাকবে। আচ্ছা, এখন তো আর আমাকে তোর প্রয়োজন নেই। নয়নকে কল করে বল তোকে নিয়ে যেতে। আমার কথা শেষ না হতেই ইতি আমার গালে থাপ্পড় দিয়ে আমার কলার ধরে বলে, এত বেশি বুঝিস কেন তুই? আমি আর কখনো ওই জানোয়ারটার সাথে কথা বলবো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আছিস আর থাকবি। আমার আর কাউকে প্রয়োজন নেই, শুধু তোকেই প্রয়োজন, বুঝেছিস তুই? বুঝেছি, কিন্তু এটার জন্য থাপ্পড় দিতে হয় নাকি? থাপ্পড় না দিয়ে এমনি বললেই তো হতো। এমন হলে তো আর থাপ্পড় দিতাম না। আচ্ছা, তুই আর আমার সাথে রাগ করবি না তো? না, করব না। আচ্ছা চল, এখন তোকে বাসায় দিয়ে আসি, আমিও বাসায় যাব। বলেই বাইকে উঠে বসি দুজন। বাইক স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি ইতির বাসার সামনে। ইতিকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। কি রে, কি হলো না হলো কিছুই তো জানালি না। আর নয়নের সাথে আর কথা হয়েছে? নয়নের সাথে আর কথা হয়নি। সুমন আসছিল কালকে আর আজকেও। একটু আগে আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। সুমনের সাথে কোথায় গিয়েছিলি তুই? ডক্টরের কাছে গিয়েছিলাম। চেক আপ করে জানতে পারি আমি যেটা ভেবেছি সেটা ভুল। ডক্টর ম্যাম বলেছে গ্যাস্ট্রিক থেকে অমন হয়েছে। তাহলে কি তুই আবার নয়নের সাথে সম্পর্কটা কন্টিনিউ করবি? কখনোই না। আমার বিপদে ও আমার দিক থেকে হাত সরিয়ে নিয়েছে। ও আমাকে কখনো বিয়ে করবে না, শুধু টাইম পাস করেছিল। এখন আর এসব বিষয় নিয়ে ভাবতে চাই না। লেখাপড়াটা কন্টিনিউ করব। সুমনের সাথে তাহলে সব ঝামেলা মিটে গেছে? ও আমার সাথে রাগ করে থাকতে পারে নাকি? আর আমার বিপদ হলে ও পৃথিবীর যেখানেই থাকুক না কেন পাগলের মতো ছুটে আসবে। আমার কি মনে হয় ইতি জানিস, সুমন তোকে ভালোবাসে। তুই যে কি বলিস না স্বপ্না। সুমন আমাকে শুধু ওর বেস্ট ফ্রেন্ড ভাবে। যদি ও আমাকে ভালোবাসতো তাহলে বলেই দিত। ছেলেদের মন বোঝা আমাদের মেয়েদের পক্ষে এত সহজ না ইতি। ছেলেদের বুক ফেটে যাবে কিন্তু চোখে এক ফোঁটা পানি আসবে না। তুই খেয়াল না করলেও আমি কিছু বিষয় খেয়াল করেছি। সুমন তোর প্রতি খুবই কেয়ারিং, যেটা একটা ছেলে শুধু তার ভালোবাসার মানুষের জন্য হয়। তোর বিপদ হলে সবার আগে সুমন ছুটে আসে। সেটা তো আমি ওর বেস্ট ফ্রেন্ড বলে করে। তুই একটু বেশিই ভাবছিস। এই একটা কথা মনে পড়লো, জানিস আমি যখন সুমনের সাথে আমার প্রেগনেন্সি নিয়ে কথা বলছিলাম তখন ও বলেছে আমি যদি সত্যি প্রেগনেন্ট হই তাহলে ও আমাকে বিয়ে করবে।
তাহলে তুই ভাব, সুমন যদি তোকে সত্যি ভালো না বাসতো তাহলে কখনো এই কথা বলতো না। আচ্ছা এখন রাখি, দেখি সুমনের সাথে কথা বলে। ও যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে আমিও সারা জীবনের জন্যে ওর হয়ে যাব। বলেই আমি কল কেটে ভাবতে থাকি সুমনের সাথে কাটানো সেই সময়গুলো। কী রে বাবা, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো কিছু হয়েছে? কই না তো আব্বু, আমি তো ঠিক আছি। আমি তোর বাবা, আমার কাছে মিথ্যে বলে লাভ নেই। তোর আম্মুও বলল বাহির থেকে আসার পর থেকে তুই চুপচাপ আসিস। আম্মু এমনিই বলেছে। আচ্ছা তুমিই বলো, আমি ছোট বড় সব কিছু তোমার সাথে শেয়ার করি না? আবার কিছু হলে আমি সবার আগে তোমাকেই বলবো। কিছু না হলে তো ভালো। আচ্ছা, তোর যে ঘরে সার্টিফিকেটের ফটোকপি ছিল, আমি সেগুলো তোর আঙ্কেলকে পাঠিয়ে দিয়েছি। সে বলল 7-8 দিনের মধ্যেই টিকিট কাটতে হবে। ঠিক আছে আব্বু, সমস্যা নেই। রাত অনেক হয়ে গিয়েছে, এখন ঘুমাতে যাও। তোমার আবার কালকে তো অফিস আছে না? ঠিক আছে, তুইও ঘুমিয়ে পড় এখনই, বেশি রাত জাগিস না। আচ্ছা ইতি, তোকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি আবার আমার থেকে পারমিশন নেওয়া কবে থেকে শুরু করলে আম্মু? না সেটা ঠিক না। আচ্ছা জিজ্ঞেস করবো নাকি বল। ঠিক আছে, জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে চাও? সুমন কি শুধু তোর বন্ধু নাকি তার থেকে বেশি কিছু? তার থেকে বেশি কি হবে আম্মু? কি বলতে চাইছো সোজাসুজি বলো না। আমি জানতে চাইছি তুই কি সুমনকে পছন্দ করিস? সুমন আমার বেস্ট ফ্রেন্ড আম্মু, আমি ওকে পছন্দ করব না কেন? আরে সেটা না, আমি জানতে চাইছি তুই কি সুমনকে ভালোবাসিস আর সুমনও কি তোকে ভালোবাসে? আম্মুর কথা শুনে আমি চুপ হয়ে যাই। আমার এখন ঠিক কি বলা উচিত আমি বুঝতে পারছি না। আমাকে চুপ করে থাকতে দেখে আম্মু আবার বলে, কিরে চুপ করে আছিস কেন? যদি কিছু না থাকে না বলে দে, আমি অন্য কোথাও তোর জন্য ছেলে দেখি। তোর ছোট মামা একটা ছেলে কথা বললো, ছেলেটা ইতালিতে থাকে, কয়েক মাস পর দেশে আসছে। আম্মু এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি যে বিয়ে দিয়ে তাড়িয়ে দিতে চাইছো? শুনো পাগল মেয়ের কথা, তুই আমার কাছে বোঝা হবি কেন? মেয়েরা বড় হলে সব বাবা মাই চায় তাকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে। যদি সুমনের সাথে তোর কিছু থাকে বল, আমরা গিয়ে সুমনের বাবা মার সাথে কথা বলি। যদি কিছু থাকে তাহলে বলবো। এখন তুমি যাও তো আম্মু, আমি ঘুমাবো। যদি থাকে তাড়াতাড়ি বলিস, আবার দেরি না হয়ে যায়। বলেই আম্মু চলে যায়। আচ্ছা স্বপ্না আম্মু হঠাৎ করে সুমনকে নিয়ে কেন পড়েছে? আচ্ছা সুমন কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি আমি ওকে নিয়ে একটু বেশিই ভাবছি? ও যদি আমাকে ভালোবাসতো তাহলে বললো না কেন কখনো? আমি যখন নয়নের সাথে রিলেশনে গেলাম তখনও তো ও হাসি খুশিই ছিল। নাকি আমি কখনো ওর ভেতরটাই বুঝতে পারিনি, শুধু বাহিরটা দেখে গেছি? কি জানি, কিছুই বুঝতে পারছি না। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি ভার্সিটিতে। এতিকে কল করেছিলাম, এতি বলেছে একাই আসবে, তাই আমিও একাই চলে আসছি। বাইক রেখে গেট দিয়ে ভেতরে ঢুকতেই স্বপ্নার সাথে দেখা। আরে স্বপ্না, কেমন আছো? আমি তো ভালো আছি দুলা ভাই, তুমি কেমন আছো? কিরে, আমি আবার তোর কোন বোনকে বিয়ে করলাম? তুই নাকি ইতিকে বিয়ে করবি বলেছিলি, তা বিয়ে না করেই চলে আসলি কেন? সেটা তো ওই ঘটনার জন্য বলেছিলাম, ও যদি প্রেগনেন্ট হতো তাহলে বিয়ে করতাম। সেটা কি করুণা করে নাকি ভালোবাসিস? করোনা তো আমি এ থেকে কখনোই করেনি, আর ভালোবাসি কি না জানি না। নয়নের চ্যাপ্টার তো ইতির জীবন থেকে ক্লোজ। যদি ইতিকে ভালোবাসিস তাহলে বলে দে। সময় হোক, দেখা যাবে। তা ক্লাস না করে কোথায় যাচ্ছিস? রব্বানের সাথে ডেটিংয়ে? রাব্বানি ছাড়া আর কে আছে বল দোস্ত? তোকে তো বলতে ভুলে গেছি, আমাদের দুই পরিবারের মধ্যে কথা হয়ে গেছে। আমাদের লেখাপড়া শেষ হলে তারপর বিয়ে দিয়ে দেবে। বাহ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা ওই যে তোর বয়ফ্রেন্ড আসছে। স্বপ্না চলে যায়, আমিও চলে আসি ক্লাসে। ভার্সিটিতে এসে সুমনকে কল করি, ও বলে ক্লাসে আছে। আমি বের হয়ে আসতে বললে আসছি বলে কল কেটে দেয়। একটু চলে আসে। কিরে, ক্লাস করবি না তুই? ইচ্ছে করছে না, চল না ঘুরে আসি কোথা থেকে।
আজ প্রায় 1 বছর পর ঘুরতে যেতে চাইলি আমার সাথে। তুই আবার পিছনে কথা তুলছিস? বাদ দে না, যা হয়ে গেছে। নতুন করে আবার সেই প্রথম দেখার পর যেমন ছিলাম তেমন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চল এখন। বলেই ভার্সিটি থেকে বের হয়ে বাইক নিয়ে দুজন চলে আসি নদীর পাড়ে। পাশাপাশি দুজন বসে আছে। জানিস, আজকে আম্মু জিজ্ঞেস করছে তোর সাথে আমার বন্ধুত্ব ছাড়া আর কিছু আছে নাকি। তুই কি বলেছিস আন্টিকে? যেটা সত্যি সেটাই বলেছি, আমাদের মাঝে কিছু নেই তাই বলেছি। ও আচ্ছা। বলেই আবার দুজন চুপ হয়ে যায়। হঠাৎ করে ইতি আবার হাত ধরে গান গাইতে শুরু করে। হঠাৎ করে এত কষ্টের গান গাইছিস কার জন্য? হ্যাঁ, নয়নের কথা মনে পড়ছে নাকি? আমার কথা শেষ না হতেই ইতি আমাকে ইচ্ছে মতো কেলাতে থাকে। তোর ওই জানোয়ারটার কথা না বললে হয় না? তোকে বলেছি না আমি ওকে আমার জীবনে আসতে দিব না। আচ্ছা বাবা, সরি, আর কখনো বলবো না। এই যে গান ধরেছে। ঠিক আছে, এবার কান ছাড়। আচ্ছা, আমি তোর সাথে ঘুরতে আসবো বলেছি বলে কি শুধু ঘুরিয়ে নিয়ে চলে যাবি? কিছু খাওয়াবি না? আচ্ছা তুই কি খাবি সেটা বল। তুই ভুলে গেছিস আমি তোর সাথে আসলে কি খাই? আচ্ছা তুই বস, আমি নিয়ে আসছি। বলেই আমি হাঁটতে হাঁটতে একটা দোকানে চলে আসি। 4টা চিপস আর 7 আপ নিয়ে টাকা দিয়ে আবার হাঁটতে থাকি নদীর দিকে। ইতির কাছাকাছি আসতেই দেখি কয়েকটা ছেলে ইতিকে বিরক্ত করছে। আমি দৌড়ে এসে ছেলেগুলোকে ভালো করে বুঝিয়ে বলি, কিন্তু ছেলেগুলো বাজে ভাষায় কথা বলে। একটা ছেলে ইতির ওড়না ধরে টান দেয়। আমার মাথা গরম হয়ে যায়। ছেলেটাকে এক লাথি মারি। ছেলেটা গিয়ে পানিতে পড়ে যায়। বাকি ছেলেগুলো মারতে এলে সবাইকে মেরে মাটিতে সরিয়ে দেই। যে ছেলেটা ইতির ওড়না ধরে টান দিয়েছে, আমি ছেলেটাকে মাটিতে ফেলে ওর বুকের ওপর উঠে ইচ্ছে মতো মুখে মারতে থাকি। মারতে মারতে নাক মুখ থেকে রক্ত বের করে ফেলি। ইতি আমাকে টেনে তুলে বলে, কি করছিস তুই? মরে যাবে তো। মরে যাক, ওর সাহস কি করে হয় তোর গায়ে হাত দেবার? তোকে যে টাচ করবে তাকে আমি খুন করে ফেলবো। কেন? আমি তোর কে হই? আমি শুধু তোর বন্ধু হই। আমার জন্য কেন তুই এগুলো করবি? তুই আমার সব কিছু। তোকে হাত লাগালে আমি ওর হাতই ভেঙে ফেলবো। বলেই ছেলেটার বুকে একটা লাথি দিয়ে দূরে একটা গাছের নিচে এসে দাঁড়িয়ে থাকি। এত কিছু বললো তাও মুখ থেকে বের হলো না আমি তোকে ভালোবাসি। চাই এখন গিয়ে সাহেবের রাগ ভাঙাই। বলেই আমি সুমনের কাছে চলে আসি। সুমনের কাঁধে হাত রাখতেই ও আমার দিকে ঘোরে। এখনো মুখটা রাগে লাল হয়ে আছে। এখনো তোর রাগ কমেনি? তুই ওই ছেলেটার হয়ে কথা বলছিলি কেন? কই, আমি আবার কখনো ওই ছেলের হয়ে কথা বললাম? তুই যেভাবে মারছিলি আর একটু হলে মরে যেত, আর তখন তোকে পুলিশে ধরে নিয়ে যেত না? নিলে নিত। ওর এত বড় সাহস, ও তোর গায়ে হাত দেয়? আচ্ছা এবার ছাড় এসব। আমার চিপস আর 7 আপ তো সব নষ্ট করেই দিলি। চল আমার সাথে, আবার নিয়ে দিচ্ছি। থাক, আজকে আর খাবো না, অন্য একদিন। চল বাড়ি যাই। বলেই দুজন বাইকের কাছে চলে আসি। সুমন আমাকে বাসায় ড্রপ করে দিয়ে চলে যায়। এভাবেই কেটে যায় আরও 7 দিন। সুমন, কাল 10টায় তোর ফ্লাইট। আমি টিকিট নিয়ে যাচ্ছি। এই নে পাসপোর্ট আর টিকিট, আর সব কিছু গুছিয়ে নে। আর যদি কোনো কিছু লাগে গিয়ে নিয়ে আয়। পাসপোর্ট আর টিকিটটা হাতে নিতেই বুকের ভেতরটা ধুক করে ওঠে। মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। এটা ভেবে আর চাইলেই এদিকে দেখতে পারবো না। আমার মনের কথাটা এদিকে বলাই হলো না, আর কখনো হয়তো বলাও হবে না। কিরে চুপ করে আসিস কেন? তোর মনটা মনে হয় খারাপ হয়ে গেল। তুই যেটা চেয়েছিস সেটাই তো হয়েছে। তুই লন্ডন গিয়ে লেখাপড়া করতে চেয়েছিস, আমি সেই ব্যবস্থাই করলাম। কই না তো আব্বু, মন খারাপ হবে কেন? আমার স্বপ্ন পূরণ হবে, আমি তো খুব খুশি। কে রে, তোর কোন স্বপ্ন পূরণ হচ্ছে? বিয়ে টিয়ে করছিস নাকি? হঠাৎ ইতির কণ্ঠ শুনে আমি আর আব্বু দুজনেই দরজার দিকে তাকাই। ইতি দাঁড়িয়ে আছে দরজায়, ঠোঁটে মিষ্টি হাসি। আরে ইতি মাঝে কখন আসলে? এই তো আঙ্কেল, একটু আগে।
তা কি নিয়ে কথা হচ্ছিল? সুমন কাল লন্ডন চলে যাবে লেখাপড়া করার জন্য, সেটা নিয়েই কথা বললাম। আব্বুর কথাটা শেষ হতেই ইতির মুখের হাসি কালো মেঘের মতো আড়াল হয়ে দাঁড়িয়ে যায়। দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। আব্বু আমাদের কথা বলতে বলে চলে যায়। ইতি এসে আমার পাশে বসে মন খারাপ করে থাকে। তখন আমি বলি, আমি কাল চলে যাচ্ছি, আর তোকে জ্বালাবো না কখনো। হঠাৎ লন্ডন যাবার ইচ্ছে হলো কেন? এমনি অনেকদিন থেকেই প্ল্যান করেছিলাম, ভালো করে লেখাপড়া করে বড় মানুষ হব, তাই এই ইচ্ছে আর কি। সেটা এখানে থেকে হবে না নাকি? হয়তো হবে, এখন আর এসব বলে কি হবে। এই দেখ, আব্বু হাতে পাসপোর্ট আর টিকিট দিয়ে গেল। তুই চলে গেলে আমাকে ভার্সিটি দিয়ে আসবে কে? আমাকে নিয়ে ঘুরতে যাবে কে? কত ছেলে তোর জন্য পাগল, একজনকে পটিয়ে নিস। তুই আমাকে আগে কেন বলিসনি তুই লন্ডন চলে যাবি? আমার নিজেরই মনে ছিল না। আব্বুকে আরো অনেকদিন আগে বলেছিলাম, সবকিছু আব্বুই করেছে। ও ঠিক আছে, ভালো থাকিস। চলে যাচ্ছিস? তুই কাল আমাকে বিদায় দিতে এয়ারপোর্টে যাবি ইতি? আমি যেতে পারবো না, সবকিছু যখন একা একা করেছিস এটাও একাই কর। ইতি আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। আমি মন খারাপ করে ব্যালকনিতে চলে আসি। কান্না করতে করতে বাসায় চলে আসি। আমাকে কান্না করতে দেখে আম্মু এসে আমার পাশে বসে বলে, কি হয়েছে মা তোর? তুই এভাবে কান্না করছিস কেন? আম্মু, সুমন কাল লন্ডনে চলে যাচ্ছে, কিন্তু আমার কেন কষ্ট হচ্ছে? কেন আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে? আমি না চাইতেও কান্না পাচ্ছে খুব আম্মু। তুই সুমনকে ভালোবাসিস, তাই তুই নিজের মনের কথা সুমনকে বলেছিস? আমি একটা মেয়ে হয়ে কিভাবে আগে বলি আম্মু? ও কি বোঝে না? আমার কিছু হলে তো ওকে বলতে হয় না, ও এমনিই বুঝে যায়। তাহলে এটা কেন বুঝলো না আম্মু? হয়তো বুঝেনি, তুই বলতি তোর মনের কথা, হয়তো সুমন থেকে যেত। ও আমাকে বলে এয়ারপোর্টে তাকে বিদায় দিয়ে আসতে। আমি তোকে আগেই বলেছিলাম, কিছু মনে থাকলে আগেই বলে দে, দেরি দেরি না হয়ে যায়। আম্মু আর কিছু না বলে চলে যায়। আমি বসে বসে কান্না করতে থাকি। পরের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসি সুমনদের বাসায়, ওকে শেষবার দেখার ইচ্ছেটা পূরণ করতে। এসে দেখি সুমন ব্যাগ নিয়ে বের হচ্ছে। চোখের কোণে আসা পানি গাল বেয়ে পড়ার আগে সবার আড়ালে মুছে নিই। কিরে, তুই না আসবি না বললি? তাহলে এখন চলে যাই? আরে আমি কি সেটা বললাম নাকি? তোকে কাল বললাম আসতে, তুই বললি আসবি না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা হয়েছে, তোদের ঝগড়া থামা, লেট হয়ে যাচ্ছে, চল এবার। আব্বু আগেই গাড়ি ভাড়া করে রেখেছে। বাসার সবাই দাঁড়িয়ে আছে গাড়িটার সামনে। সবাই গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে, আর বুকের ভিতর ধুক করে ওঠে। কিছু সময়ের মধ্যে চলে আসি এয়ারপোর্টে। গাড়ি থেকে নেমে একপাশে সবাই দাঁড়াই। কিছুক্ষণ পর এয়ারপোর্টের ভিতর চলে যাব। আব্বু আমার মাথায় হাত বলিয়ে দিয়ে বলে, মন দিয়ে পড়াশোনা করবি, আর বেশি বাইরে যাবি না। তোর আঙ্কেলের বাসায় যাচ্ছিস, সে যেন কখনো আমার কাছে বিচার না দেয়। তুমি চিন্তা করো না আব্বু, তোমার সম্মান নষ্ট হয় এমন কিছু কখনোই করব না। তুমি নিজের খেয়াল রাখবে, আর আম্মুরও, আর একদম দুশ্চিন্তা করবে না। ঠিক আছে, আর শোন, রোজ আমাকে কল করবি, মনে থাকবে? আমি মাথা নাড়ি। আব্বু আমার কপালে চুমু দেয়। আমি ইতির সামনে গিয়ে দাঁড়াই। অনেক সময় চোখের পানি কষ্ট করে আটকে রাখলেও এখন আর পারিনি। আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি ইতিকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কান্না কান্না কণ্ঠে বলি, তুই এমন করে কান্না করছিস, মনে হচ্ছে আমি তোর বর। নিজের খেয়াল রাখিস, আর বিদেশি ম্যামদের দিকে একদম তাকাবি না, আর রোজ কয়েকবার আমাকে কল করবি। আচ্ছা করব, তুইও নিজের খেয়াল রাখিস, আর এদিক ওদিক তাকানো বন্ধ করিস। সুমন, তোকে একটা কথা না বলে থাকতে পারছি না। বল না, কি বলবি? না গেলে হয় না লন্ডন? কেন, আমি না থাকলে কি তোর কষ্ট হবে? ভীষণ কষ্ট হবে তোকে ছাড়া। কেন, আমার জন্য তোর কষ্ট হবে কেন?
আমি তোর কি এমন হই? তুই আমার সব কিছু সুমন। আমি আমার বাকিটা জীবন তোর সাথে কাটাতে চাই। তুই কি আমাকে ইনডাইরেক্টলি প্রপোজ করছিস? ইনডিরেক্টলি নয়, এখন ডাইরেক্টলি বলছি, আমি তোকে ভালোবাসি। আব্বু আমাদের কথা শুনে হা করে আছে। আমি এ থেকে বলি, তুই যা বললি আমি কি সেটাই শুনলাম? প্লিজ সুমন, থেকে জানা, আমি মরে যাব তোকে ছাড়া। এই চুপ, মরার কথা বলবি তো আমিই তোকে মেরে ফেলবো। আব্বু, আমার এখন কি করা উচিত? আর কি, আমার বৌমার হাত ধরে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাসায় চলে আয়। এই না হলে আমার আব্বু। আব্বু, কিরে দাঁড়িয়ে আছিস কেন? চল কাজী অফিস। আগে আব্বুকে সালাম করে নি। আব্বুর হাতে পাসপোর্ট আর টিকিটটা দিয়ে আব্বুকে সালাম করে ইতির হাত ধরে দে এক দৌড়। আপনারা তাকিয়ে আছেন এখনো? আমরা কাজী অফিস যাচ্ছি, বিয়ে করব, বাসর করব। আপনারা এবার আসুন তো। টাটা, বাই বাই, গুড নাইট।